ফেসবুক কিন্তু আবারও নতুন করে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়া শুরু করে দিয়েছে। আর যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন তাদের কিন্তু আগের তুলনায় ভিউ একদমই কমে গিয়েছে। আগে যে পরিমাণ ভিউ হতো সেই পরিমাণে ভিউ কিন্তু হচ্ছে না। আমার ক্ষেত্রে তো ঠিক তেমনটাই হচ্ছে। আপনাদের ক্ষেত্রে কি হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেটআপ পাওয়ার পর থেকে লক্ষ্য করে দেখলাম যে আমার আগে যে পরিমাণে ভিউ আসতো সেই পরিমাণে ভিউ একদমই আসছে না। আগে তো ভাবতাম যে এই পরিমাণ ভিউ আসে, কিন্তু সেটআপ নেই, সেটআপ থাকলে হয়তো বা ইনকাম হতো, কিন্তু এখন সেটআপ পাওয়ার পর দেখতেছি ভিউ হারিয়ে গিয়েছে। এখন সেটআপ পেয়ে কোনো লাভ হচ্ছে না। কিন্তু হতাশা হলে চলবে না। সেটআপ পাওয়ার পরে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে, তাহলে কিন্তু এখান থেকে কিছু একটা আর্নিং করা সম্ভব হবে। ফেসবুকে শুরুতে যখন কাজ শুরু করেছিলাম তখন যেমন কঠোর পরিশ্রম করেছিলাম ভিউ আনার জন্য, সেটআপ পাওয়ার জন্য, ঠিক সেই রকমই কিন্তু এখন আবারও কঠোর পরিশ্রম করতে হবে ভিউ আনার জন্য। শুরু থেকে যেরকম টাইম টু টাইম ভিডিও দিতাম, টাইম টু টাইম পোস্ট করতাম, ঠিক সেই রকমই আবারও টাইম টু টাইম ভিডিও পোস্ট করতে হবে এবং রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে কিন্তু ধীরে ধীরে আবারও ভিউ চলে আসবে। আজকে আমি রান্না করতেছি টুনা মাছ। তো ফ্রিজে একটু টুনা মাছ ছিল, দীর্ঘদিন থাকা কারণে টুনা মাছের টেস্টটা কিন্তু একটু নষ্ট হয়ে যাচ্ছিল। এই জন্য ভালো করে ভাজা করে ভুনা ভুনা করে রান্না করছি। টুনা মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ছোট সাইজের টুনা মাছ হলে কিন্তু বেশি একটা ভালো লাগে না, একটু বড় সাইজের টুনা মাছ হলেই বেশি ভালো লাগে। তো আমরা সেদিন বাজারে গিয়ে এই টুনাটাই পেয়েছিলাম, তো এটাই নিয়ে নিয়েছি। যেহেতু টুনা মাছের মধ্যে অনেক পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আছে, আর আমার যেহেতু ছোট বাবু আছে, ছোট বাবুদের জন্য কিন্তু এই মাছটা খুবই ভালো। এখন ফেসবুকে ঢুকলেই তো সবাইকে দেখছি শুধু ঈদের ব্লগ দিচ্ছে। ঈদে কোথায় ঘোরাঘুরি করতে গেল, কোথায় কি রান্না করলো, কি খেলো, এইগুলোই সবাই ব্লগ দিচ্ছে। কিন্তু আমি তো এগুলো কোনো ব্লগে দিতে পারছি না, কারণ আমি এবার ঈদে কোথাও যাইনি। এবার ঈদে বাসাতেই ছিলাম, একটা কারণে শ্বশুরবাড়িতেও আর যাওয়া হয়নি। বাসাতেই কি আর করেছি, ঘরে বসেই টুকটাক রান্নাবান্না, কাজকর্ম, খাওয়া দাওয়া এগুলোই করেছি, আর ফোন চালিয়েছি, আর কিছুই না। তো এইদিকে আপনাদের ভাইয়া এই যে কলিজা নিয়ে এসেছে, কলিজাগুলো আমাকে কেটে দিচ্ছিল। বাবুর জন্য কলিজা নিয়ে এসেছে আর কি। আমরাও খাবো, কিন্তু অল্প করে আজকে রান্না করবো, আর বাকিগুলো বাবুর জন্য রেখে দিব। বাবুর জন্য একটু একটু করে রান্না করে বাবুকে খাওয়াবো। মাহে রমজান আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে ক্ষুধাটা কিন্তু আবারও আমার কাছে ফিরে এসেছে। মানে আমার এত পরিমাণে ক্ষুধা লাগছে, ঈদের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত কতবার যে খাচ্ছি তার কোনো ঠিক নেই। আর ঈদের পরের দিন তো আমি দিনে 4 বেলা ভাত খেয়েছিলাম, আমার এত পরিমাণে ক্ষুধা লেগেছিল। পুরো 29টা রোজা দেওয়ার পর যখন রোজা ছেড়ে দিলাম, মানে যখন আর রোজা থাকছি না, তখন কেন জানি এত পরিমাণে খিদা লাগছে। আর যখন রোজা ছিলাম তখন তো এত খিদা লাগতো না। রোজার আগে ভাবতাম আমার যে এত খিদা লাগে আমি হয়তো রোজা দিতেই পারবো না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি সব রোজা দিতে পেরেছি, কোনো সমস্যাই হয়নি। এই যে এখন আবার আমার খিদা বেড়ে গিয়েছে। আমার যেহেতু ছোট বাচ্চা আছে, আর ও যেহেতু ব্রেস্ট ফিড করে, সেহেতু ব্রেস্ট ফিডিং মমদের কিন্তু একটু বেশি ক্ষুধা লাগবে, এটাই স্বাভাবিক। এই তো সকালের দিকে মাছ রান্না করেছিলাম, আর রাত্রে এই যে আলু দিয়ে কলিজা ভুনা করছি। এভাবে আলু দিয়ে কলিজা ভুনা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর আলুগুলো এভাবে আস্ত রেখে দিলে কিন্তু ভালো লাগে খেতে। তবে লক্ষ্য রাখতে হবে আলুটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হতে হবে। সিদ্ধ না হলে কিন্তু ভিতরে লবণ ঢোকে না বা ভিতরে মজা লাগে না। একদিন আমার সাথে এরকম হয়েছিল, ভালোভাবে সিদ্ধ না হওয়াতে এর ভিতরে কোনো মশলাই ঢোকেনি, আর খেতেও ভালো লাগেনি। তো এই জন্য আজকে আর কি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। একটু ছোট সাইজের আলুটা হলে ভালো হয়, কিন্তু আমার কাছে এরকম বড় সাইজের আলু ছিল, তাই এটাই দিয়ে দিয়েছি। ফেসবুকে অনেককেই দেখি যেভাবে আস্ত আলু দিয়ে রান্না করে, তো আমিও এই জন্য যাই হোক, আমার আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।